মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমরা আস্থার জায়গায় কেউ নেই, এটি জাতীয় সংকট বলেছে ইসি আনোয়ারুল। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ। স্ত্রী সহ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এবং আফগানিস্তানে ১০৫ টন মানবিক সহায়তা পাঠালো পাকিস্তান। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী এনেছে সরকার। এই সংশোধনীর ফলে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিটি আইনের সংশোধনী আইন আনা হয়। এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম আরও জানান, নতুন সংশোধিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ওই আইনের সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তারা। কমিশন জানায়, গণমাধ্যমের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সাংবাদিকদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিশন। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের আমন্ত্রণে মতবিনিময় বসেন আরএফইডির সদস্য সাংবাদিকরা। শুরুতে নির্বাচনের সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। সাংবাদিকরা অভিযোগ করেন, এই নীতিমালার কারণে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। তারা নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান। আশাবাদী হয়েছিলাম যে বিগত সময়ে যে গণমাধ্যম নীতিমালাগুলো ছিল সেখান থেকে বড় ধরনের পরিবর্তন হবে, এই কমিশন এসে পরিবর্তন করবে, কিন্তু আসলে খুবই আশাহত হয়েছি যে তেমন কোনো পরিবর্তন হয়নি। আপনাদের কর্মকর্তারা আপনাদেরকে যা বুঝিয়ে দিচ্ছেন অনেকটা কপি পেস্টের মতো, বিগত সময়ে যা করেছেন তাই করছেন, সেটি গণমাধ্যম নীতিমালার ক্ষেত্রে। অন্যান্য অনেক বিষয়ে আপনারা অনেক এক্সপার্ট সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে একই পথ হাঁটছেন, এটি আসলে খুবই দুঃখজনক। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন, আপনারাই তো জানেন, আর আপনাদের আমাদের অংশ। আমরা বারবার বলেছি আপনাদের যাতে সহজ হয়, অবাধবদ্ধ হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ অন্যায় কোনো প্রশ্রয় হবে না। কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা যে লিখিতভাবে দিয়েছেন, 3 বার করে রিপিট করেছি আমি যে ধন্যবাদ। আমরা ওটাকে দেখব, দেখে আমরাও আমাদের পর্যালোচনা করে আপনাদের জন্য যেটা সহজ হয়, যেটা উভয় পক্ষের জন্য, মানুষের জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো হয় সেটাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক 3 মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ।
বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ তালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অস্ত্র পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। দুদকের অভিযোগ বিষয়ে বলা হয়, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অর্থ পাচার কমেছে কিনা তা বলা সম্ভব নয়, তবে পাচারের প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই দেশে দুদক কার্যকর হোক, যে প্রতিষ্ঠানে জন্মের সাথে দুদক জড়িত সেই প্রতিষ্ঠানটি কার্যকর হোক, সেটি বিবেচনায় নিয়ে দুদকের সাথে আমরা সহায়তা একদিক থেকে করেছি, অন্যদিক থেকে আমরা তাদেরকে সমালোচনা করেছি। সহায়তার জন্য তারা আমাদেরকে সাধুবাদ দিয়েছে, সমালোচনার জন্য আমাদেরকে তিরস্কার করেছে নিয়েছি। এবং সেটার উপর ভিত্তিতে এমন না যে টিআইবি এককভাবে করেছে, একটা কমিশন গঠিত হয়েছে, সরকার গঠন করে দিয়েছে কমিশন, সেই কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। সরকারের অংশ দুদক সংস্কার কমিশন কখনো ছিল না, এটা আপনারা দয়া করে ভাবার কোনো কারণ নাই, কারণ দুদক সংস্কার কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে এবং এটা সবগুলো কমিশনই স্বাধীনভাবে যার যার মতো কাজ করেছে। কিন্তু আমাদের কমিশনের আরেকটা ব্যতিক্রম বিষয় ছিল, একটা বিষয় দেখুন, এই যে $16 বিলিয়ন এত অল্প সময়ের মধ্যে 15 বছরের পরে, যেটা আমাদের হিসাব, বিশেষ করে যেটি আমাদের হোয়াইট পেপার কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদারের করা আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিট শুনানির জন্য উপস্থাপন করা হলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকসু নির্বাচন বিষয়ে জুলিয়াস সিজারের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদার। চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয় ওই রিটে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ সহ মুরগির দাম বেড়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন। অনেকে প্রয়োজনের তুলনায় কম কিনে বাড়ি ফিরছেন। বাজার মনিটরিং দুর্বল থাকায় দাম বাড়ছে বলে মনে করছেন ক্রেতারা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে শহরের ঐতিহ্যবাহী মেসুয়া বাজারে দেখা যায়, সবজির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ ও মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ক্রেতা বিক্রেতারা জানান, করলা, কাঁকরোল, বরবটি ও চিকন বেগুনের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহে করলা ৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, অথচ এখন করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়া কাঁকরোল ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০, বরবটি ৭০ টাকা থেকে বেড়ে ১০০ ও চিকন বেগুন ৮০ টাকা থেকে বেড়ে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা ৩০ টাকা থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাঁদপুরে মৌসুমের শেষ সময় ইলিশ সংরক্ষণ করা হচ্ছে বিশেষ প্রক্রিয়ায়। ইলিশ কেটে লবণ মেখে সংরক্ষণ করা হয়, যা স্থানীয়ভাবে পরিচিত নোনা ইলিশ নামে। পাশাপাশি ইলিশ থেকে আলাদা করা ডিম বিশেষ বক্সে সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছে চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে। ব্যবসায়ীরা জানান, নোনা ইলিশের কেজি প্রতি দাম ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। অন্যদিকে ইলিশের ডিম বিক্রি হচ্ছে ৩,৮০০ থেকে ৪,০০০ টাকা কেজি দরে। দাম কিছুটা বেশি হলেও চাহিদা রয়েছে ব্যাপক। চাঁদপুর বড় স্টেশন, মাঝঘাট ঘুরে দেখা গেছে
লবণ ইলিশ বা নোনা ইলিশ এরই মধ্যে মজুদ শুরু হয়েছে। ইলিশের মৌসুম না থাকা এবং নদীতে ইলিশ না পাওয়া গেলে ওই সময় ব্যবসায়ীরা নোনা ইলিশ বিক্রি করেন। দেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় এই মাছের চাহিদা ভালো থাকায় বেশ লাভবানও হন তারা। এদিকে নোনা ইলিশ তৈরি করার আগে তার থেকে ডিম আলাদা করে বক্সে সংরক্ষণ করা হয়। নোনা মাছটা মনে করেন ডিমা মাছগুলা দেখে আমরা মাছগুলা কাটি, পিস পিস করে ডিম বাইর করে পিস পিস করে লবণ দিই, লবণ দিয়ে রাখে দিই, রাখি 6 মাস পরে বিক্রি হয়, পয়লা বৈশাখ করে বিক্রি হয়। এটা আমরা বাজার বুঝে বিক্রি হবে, বাজার বুঝে মাছ বুঝে এক মাছ মাছ এবং ডিম কোথায় কোথায় যায়? তখন আপনার মাছ কাটতাম, কাটে সাথে লবণ দিতাম, মোটামুটি ব্যবসাও ভালো। এখন বর্তমানে মাছের দাম আপনার অনেক বিক্রি। এখন বর্তমানে মাছ কিনা খুবই কম, ডিমও বর্তমানে মাছে কম। মনে করেন আমাদের ব্যবসা তেমন একটা সুবিধা না। বর্তমানে মনে করেন যে আমরা কোনো মতো নিষ্ঠাপ নিয়ে এসে টুকটাক মনে করেন কাজ কাম চালাই যাইতেছি, যে কোনো মতো দিয়ে সামনের দিকের মাছটা একটু বেশি হয়। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 105 টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠালো পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এ তথ্য জানান। তিনি জানান, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোন আলাপের পর পাকিস্তান এই পদক্ষেপ নেয়। গত রোববার আফগানিস্তানের 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্যানুসারে 1469 জন নিহত এবং 3700 এর বেশি মানুষ আহত হয়েছেন। এটি বিগত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি। প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, তাঁবু, কম্বল ও বাবল ম্যাট ত্রাণ সামগ্রী চালানে পাঠানো হয়েছে, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণকে তাৎক্ষণিকভাবে সহায়তা করবে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে লেখেন, এই কঠিন সময়ে পাকিস্তান আফগান ভাইদের পাশে আছে। এবারে খেলার খবর। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার কিশোরী ক্রিকেটার কারাবো মেসো। মাত্র 17 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার এখন পর্যন্ত 2টি ওয়ানডে খেলেছেন এবং মোট 7টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার। এবারই সিনিয়র দলের হয়ে তার প্রথম বিশ্বকাপ হলেও এর আগে 2টি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ এবং এবছর স্টেইন সিটির হয়ে জিতেছেন SA20 স্কুলস শিরোপা। মেসোর পাশাপাশি এবারে নারী বিশ্বকাপে প্রথমবার খেলবেন অফ স্পিন অলরাউন্ডার নন্দুমিসো সাঙ্গাসে, যিনি চলতি বছরের মে মাসে জাতীয় দলে ফিরেছিলেন। পাশাপাশি আনেকে বোস, নাদিনী ডি ক্লার্ক ও আনারি ডেরকসন ওয়ানডে বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন, যদিও তারা এর আগে টি20 বিশ্বকাপ দলে ছিলেন। দক্ষিণ আফ্রিকার 15 সদস্যের দল নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার লরা উলবার্ট। দলে আছেন বিশ্বমঞ্চে পরীক্ষিত ক্রিকেটাররাও, মারিয়ান ক্যাপ, সুনেলুস, ক্লোয়ে ট্রায়ন ও আয়ভঙ্গা খাকা, যারা আগের আসরে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমরা আস্থার জায়গায় কেউ নেই, এটি জাতীয় সংকট, বলেছে ইসি আনোয়ারুল। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে সিজার রিড তা কার্যতালিকা থেকে বাদ। স্ত্রী সহ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এবং আফগানিস্তানে 105 টন মানবিক সহায়তা পাঠালো পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।